ওকে, যোগ করতে যদি না চান তাহলে আমরা যাব আমাদের এই সেশনের চেয়ারপারসনের সভাপতির কাছে। আমাদের সভাপতিত্ব করছেন এই সেশনে মুনির উদ্দিন শামীম ভাই। শামীম ভাই সকলের কথা বেশ মনোযোগ দিয়ে শুনেছেন এবং উনি নোটও নিয়েছেন। আমরা আশা করছি তিনি সবগুলো বিষয়ের একটা কম্পাইলেশন আমাদেরকে দিবেন। একই সাথে হচ্ছে আমরা তৃতীয় দিন আমরা একটা আমাদের ডিক্লারেশন তৈরি করব। আমরা এই সম্মেলন থেকে কি পেলাম, যেটা আমরা পলিসি ইনফ্লুয়েন্সার যারা আছে তারা, পলিসি মেকার যারা আছে তারা এবং আপকামিং পলিসি মেকার যারা আছে তারা অনেকে বলেছেন যে যারা পলিউটার তাদেরকে কি, কারণ আমরা বার্তা দিই কিনা, ডেফিনেটলি তাদেরকেও আমরা বার্তা দিই। সো ওইখানে কন্ট্রিবিউট করার জন্য নিঃসন্দেহে কিছু পয়েন্টস শামীম ভাই আমাদের জন্য রেখে যাবেন। শামীম ভাই, ফ্লোর ইয়োর্স। আমি খাতা নিয়ে গেলাম, আপনার জন্য টাইম নেই। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে আরেকবার শুভেচ্ছা। আমরা সেশনের যে নির্ধারিত সময় তার পরেই আমি আসলাম, আমি বেশি সময় নিব না। আমি শুভেচ্ছা জানাচ্ছি এই কারণে, কারণ এটা একটা কন্টিনিউ আলোচনা, সেই কারণেই। একই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই প্রাণবন্ত আলোচনায় প্রশ্ন এবং আলোচকরা যেভাবে কন্ট্রিবিউট করেছেন। ব্যক্তিগতভাবে আমার জন্য এটা খুবই ইনসাইটফুল ছিল, কারণ আমরা নিজেরা দীর্ঘ সময় ধরে কাজ করি এবং সে কাজ করবার ক্ষেত্রে একটা বড় জিজ্ঞাসা থাকে, সেটি হচ্ছে অ্যাক্সেস টু ফাইন্যান্স। এবং খুব ম্যাটাফরিকভাবে বলা হয় ফাইন্যান্স ইজ দ্য সেকেন্ড গড। কেউ ধর্মীয়ভাবে নেবেন না। ফলে এটি সবসময় আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি খুব আমাদের আজকে যিনি মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন এবং অন্যান্য আলোচকবৃন্দ যারা ছিলেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদেরকে খুব এনলাইটেন এবং আলোকিত করবার জন্য এবং কতগুলো দিক নির্দেশনা দেওয়ার জন্য। আমার হাতে আমি ছোট ছোট করে নোট নেওয়ার চেষ্টা করেছি, প্রায় 10 পৃষ্ঠা। হ্যাঁ, আমি নিশ্চয়ই এটা পড়তে যাব না, কিন্তু এটা আমি এই 10 পৃষ্ঠার শব্দটা এই জন্যে বললাম যে আলোচনাটা কত প্রাণবন্ত ছিল এবং কত বহুমাত্রিক ছিল সেটা বোঝাবার জন্য। আমি সেই দিক থেকে আবারও আমার সমস্ত আলোচকবৃন্দকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কোনো নাম না ধরেই সামারিটা একটু দেওয়ার চেষ্টা করছি, একটু রিপিটেশন হয়তো হতে পারে এবং আমি নামগুলো বলবো না, বরং যে বিষয়গুলো এসছে। উপস্থাপনাটা শুরু হয়েছিল যে মূলত আসলে বাংলাদেশ ব্যাংকের যে নির্দেশনা, সেই নির্দেশনার আলোকে অ্যাক্সেস টু ফাইন্যান্সের যে পরিস্থিতি, সমস্যা, সম্ভাবনা সেগুলো নিয়ে, যেখানে কিন্তু আলোচনাটা শুরুর আগেই যেহেতু আমাদের কৃষিভিত্তিক সমাজ এরকম একটা আলোচনা দিয়েই বিশেষ করে কৃষিতে যে ডিকার্বনাইজেশনের একটা কাঠামোগত কারণে বড় ধরনের চ্যালেঞ্জ আছে, এই আলোচনাটা উঠে এসছে। এবং যেটা সবার আলোচনায় এসছে যে নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে বড় প্রশ্নটা হচ্ছে বিনিয়োগের প্রশ্ন এবং অ্যাক্সেস টু ফাইন্যান্সের কি হবে। একটা বিষয় এসেছিল প্রবন্ধের বাইরেও, এটা হচ্ছে হাইড্রো ইলেকট্রিকের ক্ষেত্রে বিশেষ করে আন্তঃরাষ্ট্রীয় যে প্রকল্পগুলো হচ্ছে সেখানে আন্তঃরাষ্ট্রীয় পানির যে ন্যায্য হিস্যার যে জায়গাটা, এই প্রশ্নটা এবং এটা আসলে কিভাবে সুরাহা হবে এটা নিয়ে সবার ভাববার দরকার আছে। তারপর ফাইন্যান্সিং যে আমাদের সবার আলোচনার মধ্যে দিয়ে এসছে যে ফাইন্যান্সিং যে খুবই লিমিটেড, ইভেন বাংলাদেশ ব্যাংক এটাকে প্রমোট করবার জন্য যে 5%-এর কথা বলেছেন এবং সেই 5%-এর ক্ষেত্রে যে নানান প্রোডাক্ট এবং নানান জায়গার কারণে শেষ পর্যন্ত রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে একটা হচ্ছে যে যেটুকু ডিসবার্স হয়েছে এবং যেটুকু অ্যালোকেশন করা যায়, কারণ অনেকগুলো প্রোডাক্টের মধ্যে সেটা খুবই সীমিত। ফলে এটাকে আসলে পুনর্বিবেচনা করা যায় কিনা একটা পলিসি কাঠামোর মধ্য দিয়ে সেই পরামর্শটা এসেছে। একটা পর্যবেক্ষণ এসছে যে আমাদের সরকারি ব্যাংকগুলোর তুলনায় প্রাইভেট ব্যাংকগুলোর পারফরমেন্স ভালো, তাহলে সেক্ষেত্রে সরকারি ব্যাংকগুলো আসলে এটা বেস্ট প্র্যাকটিস হিসেবে প্রাইভেট ব্যাংকগুলোর কাছ থেকে শিখতে পারে। অন দ্য আদার হ্যান্ড, যেহেতু সরকারি ব্যাংকগুলোর অবকাঠামোর দিক থেকে অনেক রুরাল পর্যায়ে আছে, তাদের এই সেবাটা দেওয়ার সুযোগ আছে। ফলে এই দুইয়ের একটা সমন্বয় কিভাবে ঘটতে পারে এটা নিয়ে হয়তো আমরা ফার্দার আবার আলোচনা করতে পারি। আপনার রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে ল্যান্ডের যে বিষয়টি এসেছিল সেটি খুবই একটা পজিটিভ অবজারভেশন এসছে যে সরকারের উদ্যোগের কারণেই এটা আপাতত একটা সমাধান দেখা যাচ্ছে, যে বিশেষ করে আমাদের যে খাস ল্যান্ডগুলো সেগুলো আমরা ব্যবহার করতে পারি এবং সেখান থেকে যে আমাদের নবায়নযোগ্য জ্বালানি আসবে সেটা একটা বড় একটা হতে পারে। সো এটা একটা বড় বিষয়। বেসরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রে একটা পরামর্শ এসছে যে আসলে
সর্বতোভাবে অন্যদের সাথে সংলাপ আয়োজন করা, সলা পরামর্শ করা এবং মাল্টি স্টেক হোল্ডার ডায়ালগের মধ্য দিয়ে আপনাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোকে আরও কীভাবে প্রমোট করা যায় এবং এই পলিসিগুলো আরও যুগোপযোগী করা যায় সে পরামর্শটা এসছে। একটা পর্যবেক্ষণ ছিল, এটা আমার অনেকের আলোচনা থেকে এসছে, সেটি হচ্ছে যে আমাদের যে আর্থিক প্রতিষ্ঠানগুলি আছে সেগুলোর সার্বিকভাবে প্রাতিষ্ঠানিক সক্ষমতার যে সীমাবদ্ধতা, বিশেষ করে কারিগরি জ্ঞানগত রিনিউয়েবল এনার্জি ট্রানজিশনের ক্ষেত্রে এই সক্ষমতা বাড়ানোটা জরুরি। বিশেষ করে এটা প্রশ্ন যখন এসে সেখানেও এসে আমরা হয়তো হেড অফিস লেভেলে সাস্টেনেবিলিটি ইউনিট করেছি, সেখানে আমাদের সক্ষমতা আছে, কিন্তু একেবারে গ্রামীণ পর্যায়ে তৃণমূল পর্যায়ে যদি এই সেবাটা আমরা পৌঁছাতে যাই, সেখানে আসলে সক্ষমতা, আমার প্রাতিষ্ঠানিক এবং কারিগরি সক্ষমতা কতখানি, এটা ঋণের যে সময়সীমা এটা প্রায় সবারই আলোচনায় এসছে এবং এটার কতগুলো চ্যালেঞ্জগুলো নিয়ে আমরা কথা বলেছি, কিন্তু সর্বতোভাবে প্রত্যাশাটা হচ্ছে যে এই সময়সীমাটা যেভাবে বাড়ানো যায় এবং সেক্ষেত্রে অ্যাসেট টু লায়াবিলিটি এই আলোচনাটা বারবারই এসছে। একটা বিষয় এসছে যে আমাদের পলিসি সীমাবদ্ধতা যতই থাকুক, আমাদের ফাইন্যান্সের সীমাবদ্ধতা যতই থাকুক, একটা জায়গায় বোধহয় আমাদের দেখা দরকার, সেটা হচ্ছে যে আমাদের মাইন্ডসেটের পরিবর্তন। আমরা যদি ব্যাংকিং পলিসি মেকার থেকে শুরু করে যারা আমরা অপারেশনে আছি এবং পাবলিক প্রাইভেট সেক্টর সব জায়গায় যদি আমরা মাইন্ডসেটের পরিবর্তন করতে পারি, তাহলে বোধহয় এত সব চ্যালেঞ্জের মধ্যেও আমাদের অর্জনের জায়গাটা আরেকটু বেশি হতে পারে। ফলে মাইন্ডসেট পরিবর্তন করতে হবে এবং এই বিষয়ে আমাদের নিজেদেরকে এডুকেট করা দরকার, বাই ইনটা দরকার, সেটা পলিসি লেভেল থেকে শুরু করে প্রাইভেট সেক্টর থেকে শুরু করে পাবলিক সেক্টর সবার জন্য এটি আসছে। টার্গেটের ব্যাপারে আসছে, সেটি হচ্ছে গ্লোবালি যে ইম্পোজ টার্গেট অথবা সরকারের বিভিন্ন পলিসির জায়গা থেকে হয়, বিশেষ করে গ্লোবাল যে টার্গেটগুলো সেগুলো যেন আসলে গ্রাউন্ড রিয়েলিটিটা মাথায় রেখে, আমাদের জন্য জাস্ট ট্রানজিশন প্রিন্সিপালটা মাথায় রেখে টার্গেটগুলো সেট করা হয়। সেটা একটু মনিটরিং সিস্টেমটা, সর্বতোভাবে মনিটরিং সিস্টেমটা কীভাবে ফাংশনাল করা যায়, আরও কার্যকর করা যায়, এই পরামর্শটা এসছে। একটা বিষয় এসছে, সেটা হচ্ছে যেটা প্রায় সবার আলোচনায়, যে গ্রিন ইনভেস্টমেন্ট খুবই ভায়াবল ইনভেস্টমেন্ট, সুতরাং সেটাকে আসলে কিভাবে ম্যাক্সিমাইজ করা যায় সে বিষয়ে আমাদের দেখা দরকার। একটা পর্যবেক্ষণ ছিল ল্যাক অফ কোঅর্ডিনেশন অ্যাক্রস দ্য সেক্টর, অ্যাক্রস দ্য ইনস্টিটিউশন, সুতরাং এটা বাড়ানোর কোনো বিকল্প নেই। এটা ব্যাংকিং সেক্টরে, এটা প্রাইভেট সেক্টরে, এটা কর্পোরেট সেক্টরে, এটা সরকারের সব পর্যায়ে। একটা পর্যবেক্ষণ ছিল যে আরইতে আমাদের যে টার্গেটে থাকুক না কেন, আমরা অ্যাচিভমেন্ট খুব বেশি করতে পারি না এবং সেটার নানা কারণ আলোচনায় এসে, সেটা অ্যাক্সেস টু ফাইন্যান্স থেকে শুরু করে পলিসি মেকিংয়ের যে সীমাবদ্ধতা, সেই জায়গাগুলো ফার্দার কিভাবে আমরা দেখতে পারি। নীতি নির্ধারণের যে টার্গেটের সাথে যে বিনিয়োগের যে সামঞ্জস্যহীনতা, এটা বারবার আলোচনার মধ্যে এসছে, যে আমরা নানান সময় আজকে সকালবেলায়ও এই আলোচনাটা এসছে যে আমরা টার্গেটগুলো সেট করছি, কিন্তু সেই অনুযায়ী আমাদের যেই পরিমাণ বিনিয়োগ দরকার এবং সেই বিনিয়োগকে যে ফ্যাসিলিটেট করা দরকার, সে জায়গায় বোধহয় বড় ধরনের ঘাটতি রয়ে গেছে। বাংলাদেশ একটা রাজনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে, আমরা প্রত্যাশা করছি যে রাজনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে গিয়েছে বলা যাবে না, এবং তার মধ্য দিয়ে একটা আনসার্টেনিটিও তৈরি হয়েছে। আনসার্টেনিটির জন্য এখন ফরেন ইনভেস্টমেন্ট, বিশেষ করে রিনিউয়েবল এনার্জিতে এটা অনেকটা স্থবির অবস্থায় আছে। পর্যবেক্ষণটা হচ্ছে এই স্থবিরতা আমাদের প্রাইভেট ব্যাংকগুলোর জন্য, আমাদের লোকাল ব্যাংকগুলোর জন্য, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের জন্য একটা সম্ভাবনা তৈরি করেছে। দরকার হচ্ছে যে সেই সম্ভাবনাটা ব্যবহার করা। এটা একটা রিকমেন্ডেশন আকারে এসছে। পার্টনারশিপের কথা বারবার এসছে, যে পার্টনারশিপটা আমাদের খুবই জরুরি নানান পর্যায়ে। লোনের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে ফাইন্যান্সিংয়ের, সেগুলোকে আরও কীভাবে ফ্লেক্সিবল করা যায়, ক্যাশফ্লোটা কীভাবে ক্যাশফ্লো বেসড লেন্ডিং করা যায় কি না, এই জায়গাগুলোর ব্যাপারে পরামর্শ এসছে। ডলারের একটা সংকট আমরা দীর্ঘদিন থেকে দেখছি, সেই জায়গায় আমরা একটা সম্ভাবনার কথা এসছে, সেটা হচ্ছে একটা ব্লেন্ডিং পেমেন্ট সিস্টেম যদি করা যায়, যেখানে ডলার এবং লোকাল কারেন্সি এবং লোকাল যদি সাপ্লায়ারদেরকে যদি যুক্ত করা যায়, তাহলে হয়তো আমরা এই সংকটটা কিছুটা হলেও অ্যাড্রেস করতে পারবো। সে বিষয়টি আসছে। মার্চেন্ট পাওয়ার পার্সেজের যে ঝামেলাগুলো আছে, বিশেষ করে হচ্ছে যে আমি এই কন্ট্রাক্টের মধ্য দিয়ে কিভাবে আসলে আমি ট্রান্সশিপমেন্টে যাব এবং সেখানে বিশেষ করে আমার যে
কন্ট্রাক্টের ক্ষেত্রে যে আনসার্টেনিটি আছে সেটার আসলে গ্যারান্টিটা কিভাবে হবে এগুলো রিভিজিটের কথা এসছে, এবং এগুলো যদি নিশ্চয়তা করা যায় তাহলে হয়তো আমরা আরেকটু ভালো কাজ করতে পারবো। এনার্জি বিশেষ করে ট্রান্সপোর্ট সেক্টরের সহ শুধুমাত্র হচ্ছে যে ইন্ডাস্ট্রি না, আরও অন্যান্য অপরাপর যে ক্ষেত্রগুলো আছে রিনিউয়েবল এনার্জি ট্রানজিশন এবং ইফিসিয়েন্সির জায়গা, এই ক্ষেত্রে ইলেকট্রিফিকেশনের যে স্কোপগুলো আছে সেগুলো যাতে আমরা এক্সপ্লোর করতে পারি সেটার ব্যাপারে পরামর্শ আসছে। বলা হয়েছে যে এটা একটা কমন পর্যবেক্ষণ আসছে, শুধু রিনিউয়েবল এনার্জি ট্রানজিশন অবশ্যই গুরুত্বপূর্ণ, সেই ক্ষেত্রে আমাদের রিসোর্স এফিসিয়েন্সি এবং এনার্জি এফিসিয়েন্সি হওয়াটা আরও বেশি জরুরি, বিশেষ করে বাংলাদেশের মতো এরকম বহুল জনসংখ্যার দেশে আমরা যত বেশি এফিশিয়েন্ট হতে পারবো আমরা সেক্ষেত্রে হয়তো আমাদের কার্বন ইমিশন ডিকার্বনাইজেশন আমরা বড় বেশি ভূমিকা রাখতে পারবো। তারপর হচ্ছে যে ওপেক্স মডেলের শিফটিংয়ের জায়গার কথা বলা হয়েছে, সেক্ষেত্রে এই মুহূর্তে ব্যাংকিংগুলোর জন্য যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে সিস্টেমের কারণে পলিসির কারণে ফাইন্যান্সিং করা যাচ্ছে না, সো এটা রিভিজিট করার একটা সুযোগ আছে যাতে করে ফাইন্যান্সিং করা যায়। যদি এটা পলিসি ফ্রেমওয়ার্কটা যদি সেভাবে করা যায় তাহলে হয়তো ব্যাংকগুলো চিন্তা করতে পারে। ব্যাংকগুলোর যে প্রোডাকশনগুলো বিশেষ করে গ্রিন ফাইন্যান্সিংয়ের প্রায় 94টা প্রোডাক্টের কথা বলা হচ্ছে, এখানে দুটো পর্যবেক্ষণ আসছে। একটা হচ্ছে যে এই প্রোডাক্টগুলোর যে প্রমোশন, সেই প্রমোশনের ক্ষেত্রে একটা ব্যাংকের দিক থেকেও বোধহয় লিমিটেশন আছে, ফলে এই প্রোডাক্টগুলো যদি প্রমোট করা যায় বিশেষ করে গ্রিন এনার্জি ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে, আর এই এনার্জি সার্টিফিকেশনকে পপুলার করা যায় কি না সেটার কথা বলা হয়েছে, কিন্তু সাথে আমি একটু ফুটনোট আকারে বলে রাখি সেটির জন্য সার্টিফিকেশনকে প্রমোট করা খুবই জরুরি, কিন্তু একই সাথে এটা যদি এটার যে পলিটিক্যাল ইকোনমি এটার যে বিজনেস এটা যেন আবার আমাদের ইন্ডাস্ট্রির জন্য যেন একটা বার্ডেন না হয় সেই জায়গাটাও বোধহয় আমাদের বিবেচনায় নিতে হবে। একটা প্রায় সবার কাছ থেকে একটা পরামর্শ আসছে, সেটা হচ্ছে আমাদের সেক্টর স্পেসিফিক পলিসি দরকার এবং সেক্টর স্পেসিফিক প্ল্যান দরকার যদি আমরা এই ট্রানজিশনে যেতে পারি। শুধুমাত্র ইন্ডাস্ট্রি না, কম্প্রিহেন্সিভ সেক্টরকে মাথায় রেখে প্ল্যানিংয়ের কথা বলা হয়েছে এবং সেক্ষেত্রে বিশেষ করে হাউস হোল্ডে একটা বড় সম্ভাবনাময় ক্ষেত্র হতে পারে সেটার এসছে। বৈশ্বিক কম্পোনেন্টের আলোকে বাংলাদেশ ব্যাংকের যে রেসপন্সের আলোকে, এটা বিশেষ করে ইতিহাসটা বলবার আমরা চেষ্টা করেছি যে বৈশ্বিক যে কমপ্লায়েন্সগুলো তৈরি হয়েছিল সেই কমপ্লায়েন্সের আলোকে বাংলাদেশ ব্যাংক রেসপন্স করতে শুরু করেছে, যার আলোকে এখন আসলে ব্যাংকগুলো কাজ করছে, এটা আমরা একটু ইতিহাসটা টানার চেষ্টা করেছিলাম। সেক্ষেত্রে বলতে গিয়ে এনডিসি প্যারিস এগ্রিমেন্ট এই জায়গাগুলো নিয়ে আমরা একটু আলাপ করেছি। সবাই খুব জোর দিয়ে বলেছে আমাদের যে এক্সিস্টিং টার্গেট আছে সেটা যদি অ্যাচিভ করতে হয় তাহলে প্রচুর পরিমাণ ফাইন্যান্সিংয়ের দরকার হবে, স্কেল আপের দরকার হবে, এবং সেক্ষেত্রে শুধু ব্যাংকিং সেক্টর না এবং অন্যান্য আরও অপর যে সম্ভাব্য সেক্টরগুলো আছে সেগুলোকে আমাদেরকে এক্সপ্লোর করতে হবে এবং এগিয়ে আসতে হবে। ব্যাংকগুলোর ব্যাপারে একটা ব্যাংক নিজে থেকেই বলেছেন যে আমাদের নিজেদের পলিসি এবং স্ট্র্যাটেজি আছে এবং এটা আমাদের জন্য একটা গুড প্র্যাকটিস হতে পারে এবং অন্যান্য ব্যাংকগুলো এটা নিয়ে চিন্তা করতে পারে যে ব্যাংকের আসলে নেট জিরো ফাইন্যান্সিংয়ের এবং রিনিউয়েবল গ্রিন ট্রানজিশনের আসলে যদি নিজস্ব পলিসি থাকে তাহলে আসলে ব্যাংকগুলোর নিজস্ব একটা পলিসির কারণে হয়তো আমরা আরেকটু কাজ করতে পারবো। একটা গুড প্র্যাকটিস আসছে গ্রিন সেভিংস ফান্ডিংয়ের কথা আমরা বলেছি, এবং এই গ্রিন সেভিংস ফান্ড থেকে যেটা আরও বলবার মতো সেটি হচ্ছে যে গ্রিন সেভিংস ফান্ড থেকে আবার গ্রিন ফাইন্যান্সিংও কিন্তু ব্যবহার করা হচ্ছে, সো এটা একটা বেস্ট প্র্যাকটিস। আমরা মনে হয় অন্যান্য ব্যাংকগুলো এটা চিন্তা করতে পারে। ক্যাশ ফ্লো অ্যাসিউরেন্সের কথা বারবারই আসছে। পে ব্যাক এটা একটা বড় সমস্যা, সেই ক্ষেত্রে সবাই বিষয়টিকে একটু আন্তরিকভাবে দেখবার চেষ্টা করেছেন। যদি আন্তরিকভাবে দেখা যায় তাহলে হয়তো এটাকে আমরা বিবেচনা করে ফাইন্যান্সিংটাকের কথা চিন্তা করতে পারি। বাংলাদেশ ব্যাংক থেকে ফাইন্যান্সিংয়ের প্রভিশনটা আসছে কিন্তু এখন পর্যন্ত আসলে প্রি ফাইন্যান্সিংয়ের বিষয়টি নাই, ফলে প্রি ফাইন্যান্সিংটা চিন্তা করা যায় কিনা এখানে আমি একটু ফুটনোট আকারে একটু বলিস। নিজের অভিজ্ঞতা থেকে একসময় আমরা নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করতাম, সেখানেও কিন্তু বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিংয়ের বিষয়টা ছিল, কিন্তু ব্যাংকগুলোর আগ্রহ এত কম, বিশেষ করে রিফাইন্যান্সিং স্কিমগুলো রোল আউটের ক্ষেত্রে। আমরা 2 বছর পরে যখন দেখলাম এটার কিন্তু ইমপ্লিমেন্টেশন এত কম ছিল, সেটা সেই অর্থে তা আমার মনে হয় যে এইটা আসলে কিভাবে প্রমোট করা যায় এবং একই সাথে প্রি ফাইন্যান্সিং যদি থাকে ব্যাংকগুলো হয়তো উৎসাহ বোধ করবেন। এইচএসবিসির ক্ষেত্রে একদম শেষে আপা যখন বলেছেন একটা প্রশ্ন, বিশেষ করে কোলের ক্ষেত্রে প্রশ্ন এসেছিল এবং খুব ভালোভাবে আপা এটা আসলে অ্যাড্রেস করেছেন যে ওনারা আসলে কোল ফেজ আউটের একটা প্ল্যান আছে এবং নেট জিরোর
ট্রানজিশনেরও টার্গেট আছে, যেটা আমাদের অন্যদের জন্য, অন্য ব্যাংকগুলোর জন্য হয়তো অনুসরণযোগ্য হতে পারে। ওনারা পার্টিকুলারলি বলেছেন যে অ্যাপারেল সেক্টরটা যেহেতু আমাদের একটা বড় সেক্টর, এটাকে ডিকার্বনাইজ করার ক্ষেত্রে প্রায়োরিটি করা হচ্ছে, এবং বিশেষ করে এখানে ইউরোসেন্ট্রিক যে এক্সপোর্ট মার্কেটগুলো, সেগুলোকে মাথায় রেখে ট্রানজিশনটা খুব জরুরি বলে আমরা এখানে বলেছি। এবং অন্য সেক্টরগুলিকেও যদি এক্সপোর্ট সেক্টরের বাইরে অন্য সেক্টরগুলোকে টার্গেট করা যায় কি না সেটার ব্যাপারে আমরা বলেছি, এবং আবারও এফিসিয়েন্সি বাড়াবার কথা খুব জোর দিয়ে আমরা বলেছি। তারপর হচ্ছে যে যেটা খুবই জরুরি, আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমরা মনে করি ইন্ডাস্ট্রি সেক্টর এবং সব সেক্টরে এনভায়রনমেন্টাল ডাটা ম্যানেজমেন্ট, এনার্জি ডাটা ম্যানেজমেন্ট খুবই দুর্বল, এবং এই ডাটা ম্যানেজমেন্ট যদি দুর্বল হয় আমরা আসলে ক্লিয়ার প্ল্যানটা করতে পারবো না। ফলে আমাদের একটা প্রপার ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম, এটা মাইক্রো লেভেলে দরকার হবে, এবং ম্যাক্রো লেভেলে দরকার হবে। এখানে ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন থেকে শুরু করে সবার ভূমিকা আছে, কিন্তু আমি মনে করি সবচেয়ে ভূমিকা হচ্ছে সরকারের একটা সেন্ট্রাল ডাটা ডিপোজিটরি সিস্টেম ডেভেলপ করা। না হয় আমাদের ক্লিয়ার আসলে ডাটা থাকবে না, ডাটা না থাকলে আমরা আসলে প্ল্যানও করতে পারবো না, এবং আমাদের সমস্ত পরিকল্পনাগুলো যেন ডিমান্ড বেসড হয়। আমি যেই জায়গাটা দিয়ে একটু ট্যাক্স ইনসেন্টিভের কথা বলা হয়েছে এবং যেই জায়গাটা দিয়ে একটু শেষ করতে চাই সেটি হচ্ছে যে আমরা প্রায় এই আলাপটা করি, সেটি হচ্ছে যে আমরা তো কার্বন এমিশন খুব বেশি করি না, ফলে আমাদের ট্রানজিশনটা কেন দরকার। দুটো জায়গা এখানে, একটা হচ্ছে যে আমি যদি নিজেকে এই প্রকৃতির অংশ মনে করি তাহলে আমার আসলে আর একটা মুহূর্তও কিন্তু কার্বন এমিশনের পক্ষে কথা বলবার কিন্তু সুযোগ নাই। কিন্তু ট্রানজিশনের ক্ষেত্রে এটা যেন জাস্ট ট্রানজিশন হয় সেই বিষয়টি বিবেচনায় রাখতে হবে। আরেকটা জিনিস ভুলে গেলে চলবে না, এনার্জি, এনভায়রনমেন্ট এগুলো গ্লোবাল পলিটিক্যাল ইকোনমির বাইরের কোনো বিষয় না। ফলে সেই জায়গায় আওয়াজ তুলবার জন্য আমাদের রাষ্ট্র হিসাবে, প্রতিষ্ঠান হিসাবে, নাগরিক সমাজের প্রতিনিধি হিসাবে আমাদের সক্ষমতাটা খুবই জরুরি। প্রতিবারেই আমরা কপে গিয়ে ফেল করি, কারণ হচ্ছে যে বিকজ উই প্রিপেয়ার টু ফেল। সো ইফ ইউ প্রিপেয়ার টু ফেল ইউ অলওয়েজ উইল ফেল। সো আমরা যেন আগামী দিনে আসলে কপে গিয়ে ইকোনমিক ডিপ্লোমেসিটাকে মাথায় রেখে কপে যেতে পারি, সেই প্রত্যাশা রাখছি। আমাকে শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমি আশা করি খুব বেশি মিস করি নাই, দু একটা জিনিস নিশ্চয়ই মিস করেছি, সেজন্য ক্ষমা প্রার্থী। সবাইকে আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামীকালের সেশনগুলিতে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। অনেক ধন্যবাদ। একটা মিনিট দাঁড়ায়, আমাদের মনে হয় একটা গ্রুপ ছবি নেবে, তাই তো না?